আমাদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা সুন্দর একটা সমঝোতার মাধ্যমে যেন আমার কাজে কখনো আমার কাজের জন্য ওর ডিস্টার্ব না হয় বা ওর কাজের জন্য আমি ডিস্টার্ব না হই, বরং আমরা যেন দুজনকে আলাদাভাবে যেমন আমি লিখি, ডিরেকশন দেই, ও অভিনয় করে। তো ওর জন্য কিন্তু আলাদা একটা এনভায়রনমেন্ট, আমার কাজের আলাদা এনভায়রনমেন্ট। তো আমরা এটাকে সবসময় আমার দিক থেকে বলবো, আমি চেষ্টা করেছি ওকে কুল, ওকে পরিবেশ তৈরি করে দেয়া ওর কাজের অভিনয়ের, বিশেষ করে যাতে কোনো অসুবিধা না হয়। পাশাপাশি আমাদের সন্তান আছে, ছেলে মেয়ে, তাদের স্কুল মেয়ে বিয়ে দিয়েছি। তো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সব মিলিয়ে আমরা আসলে চেষ্টা করেছি যে কোনো কিছু চেষ্টা করলেই সফল হওয়া যায়। আমরা চেয়েছি আমাদের সংসারটা কাজের জায়গায় কাজ থাকবে, সংসারটার কোনো যেন বাচ্চাদের লেখাপড়া বা বাচ্চাদের কাজ, বাচ্চাদের খেলাধুলা, তাদের মানসিক বিকাশ, সবগুলোর দিকে আসলে আমরা নজর রেখেছি। চাইলে পারা যায়, হয়তো আমরা চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা আজকে পর্যন্ত ভালো আছি। মানে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে আমরা আসলে একে অপরের পরিপূরক হিসেবে আছি এবং থাকব, যে কারণে সবাই আমাদেরকে ঠিক ওইভাবেই পছন্দ করছেন। সংসার ভাঙার যে বিষয়টা এটা আমি মনে করি যে প্রত্যেকে তো ইন্ডিভিজুয়াল, যার যার ভালো লাগা তার নিজের, যার যার স্বাধীনতার বিষয়টাও নিজের। কারো যদি তার সাথে অ্যাডজাস্টমেন্ট যদি না হয় তাহলে একসাথে না থাকার সিদ্ধান্তটা আমি মনে করি যে খুব ওয়াইজ। আর তারকাদের বিষয়টা হচ্ছে তারকাদেরকে দর্শকরা পছন্দ করেন, তারকাদের যে ভালো লাগার বিষয়টা দর্শকদের কাছে তৈরি হয়, তারকাদের বিষয়ে মানুষের আগ্রহটা বেশি বলেই কিন্তু মনে হয় যে তারকাদের বিচ্ছেদের বিষয়টা খুব হাইলাইটেড হচ্ছে। এর বাইরেও যে মানুষের মধ্যে বিচ্ছেদ হয় না তা কিন্তু নয়। যে কথাটা আমি বললাম যে যদি অ্যাডজাস্টমেন্ট না হয়, কারোর সাথে কারোর যদি বনিবনা না হয়, ভালো না লাগে, তাহলে সেই সম্পর্ক দীর্ঘায়িত না করাটাই তো ভালো। আমরা খুব রিসেন্টলি আমেরিকা এবং কানাডাতে বেশ কয়েকটি মঞ্চনাটকের শো করে এসেছি এবং যেটি রচনা এবং নির্দেশনার কাজ করেছেন উনি। গত 30 বছর ধরে দেশের বাইরে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা সব জায়গাতেই দেশের বাইরে যে বাংলাদেশের জনগোষ্ঠী আছে, বাংলাদেশের বাংলা ভাষাভাষীর মানুষ যারা আছে, তারা বাংলাদেশের নাটককে মিস করে এবং এই মিস করার কারণে এই অভাব থেকেই কিন্তু জিনাত নাটক লেখা শুরু করেছে এবং বিদেশের দর্শকদের জন্য প্রোগ্রামগুলো তৈরি করে এবং তার নিজের উদ্যোগে সেখানকার স্থানীয় যে অর্গানাইজাররা থাকে তাদের সাথে যোগাযোগ করে ওই দর্শকদের জন্য নাটক উপস্থাপন করে। আমরা খুব রিসেন্টলি বেশ কয়েকটি শো করে এসেছি আমেরিকা এবং কানাডাতে। এই ব্যস্ততা আছে। আর বাকিটা তুমি বলো। হ্যাঁ, যেটা বলছিল হাকিম, যে ওখানকার যারা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মেম্বার্স আছেন, অসংখ্য বাঙালি, তারা কিন্তু বাংলাদেশের নাটক মিস করে। হয়তো টেলিভিশন চ্যানেলে বা ইউটিউবে তারা নাটকগুলো দেখে, কিন্তু মঞ্চ নাটক তো তাদের কাছে আসলে খুব সহজ দেখবার ব্যাপার না। তো আমার যারা আছেন ওখানে স্থানীয়ভাবে, মূলত আমি 2004-এ সম্ভবত অস্ট্রেলিয়াতে বেলাল হোসেন ঢালি, ওনার একটা নাটক ছিল লটারি, সেই নাটকটা করেছিলাম। তারও আগামী 1995-এ ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে আমার লেখা নাটকে বিপাশা এবং বিপাশা, তুষার ভাই এবং আজিজুল হাকিম তারা অভিনয় করেছিল বৃষ্টির চোখে জল। তো সেই 95 থেকে আজকে 2025 আমি লাস্ট আমাদের নিউ ইয়র্কে ফাহাদ আবার শো করেছে, যারা বয়েজ নামে একটা অর্গানাইজেশন আছে বাফেলোতে, সেখানেও আমার নাটক তারা করেছে 3rd টাইম। তারপর আমি শো করেছি আটলান্টায় ফোবানা, অনেক বড় একটা আয়োজন ছিল, সেটা আমার জন্য অনেক বড় একটা সম্মানের বিষয়। আর মন্ট্রিয়ালে কানাডাতে আমি আরেকটি নাটক করেছি। তো এবারের যে এই চ্যালেঞ্জটা ছিল, 4টা জায়গায় আমি শো করেছি, 4টা নাটক, মানে ডিফারেন্ট 4টা নাটক, আর্টিস্ট অলমোস্ট ডিফারেন্ট। তাদেরকে তৈরি করে মঞ্চ নাটকের যে ব্যাপারটা আসলে খুব সহজ না, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, লাইটের ব্যাপার থাকে, কস্টিউমের ব্যাপার থাকে, গল্পগুলো ভিন্ন। তো আমরা আসলে এখন যেটা হয়েছে যে ডিজিটাল, যেটা আমরা বলি যে যে আমাদের সুবিধাটা টেকনোলজির, তো দেখা যাচ্ছে আমরা ভার্চুয়াল রিহার্সেলগুলো করতে পারছি, এটা একটা। এবং আমি মনে হয় দর্শক যারা ওখানে ছিলেন, যারা আছেন, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন নাটকগুলোকে। সেটা আমার জন্য অনেক বড় একটা মানে যে সাকসেস যেটা বলি, শুধুমাত্র স্বামী স্ত্রী একসঙ্গে সংসার করছি তার জন্য একটা অ্যাওয়ার্ড নিয়ে যাচ্ছি, ব্যাপারটা তো এরকম হতে পারে না, হয় না। যার যার কর্মক্ষেত্রে আমরা যে এফোর্টটা দিচ্ছি সেটার একটা স্বীকৃতি, সম্মান। তো সেগুলো নিয়ে ব্যস্ত এবং মানে আমি খুবই লাকি যে নেক্সট আবার কবে যাচ্ছি সেই প্রোগ্রাম প্ল্যানগুলো আসলে চলছে। পাশাপাশি আমাদের একটা সিনেমা নিয়ে একটা পরিকল্পনা ছিল, তো ওটার দিকে আমরা আগাচ্ছি। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে প্রাথমিকভাবে মিডিয়াটা কিন্তু এখন হাতে হাতে চলে এসেছে।
ডিজিটাল মিডিয়া হয়ে যাওয়ার কারণে বিনোদনটা আমাদের প্রত্যেকের হাতে হাতে, যে কারণে সিনেমা হলে গিয়ে দর্শক হিসেবে কোনো ছবি দেখার যে আয়োজন, সেই আয়োজনটা একটু কমেছে। কিন্তু আমরা আমাদের যে উৎসবগুলো আছে সেই উৎসবগুলোতে কিন্তু প্রচুর ছবি তৈরি হচ্ছে এবং দেখা যাচ্ছে গত ইয়েতে একসাথে 6টা না 7টা ছবি একসাথে রিলিজ হলো ঈদে। তো এই যে বিষয়গুলো আছে, তো মানে প্রতি সপ্তাহে আগে যেমন ছবি তৈরি হতো সেটা না হলেও মানে চলচ্চিত্র যে একেবারে বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয়। আমি যে কথাটি বললাম যে এখন বিনোদন প্রত্যেকের হাতে হাতে চলে আসার কারণে হয়তো সিনেমা ওটিটি হ্যাঁ ওটিটি ইউটিউব চলে এসেছে, তো ফরম্যাট চেঞ্জ হওয়ার কারণে দর্শক সংখ্যা কমেছে। কিন্তু তারপরেও আমি মনে করি যে একদম কনফাইন্ড একটা সিনেমা হলে, থিয়েটার হলে গিয়ে সিনেমা দেখার আনন্দটাই অন্যরকম। যারা সিনেমা দেখতে ভালোবাসেন তারা আমি মনে করি যে একদম অন্ধকার একটা থিয়েটার হলে গিয়ে ছবি দেখার আনন্দ আপনারা উপভোগ করবেন। হ্যাঁ, এবং আমরা দল বেঁধেই কিন্তু যাই, দল বেঁধে গিয়ে কিন্তু ছবি দেখি। তো সেটাও আমি উৎসাহ দিতে চাই দর্শকদেরকে যে আপনারা দল বেঁধে ছবি দেখতে আসবেন এবং বাংলার ছবিকে উৎসাহিত করবেন। রিসেন্টলি ব্যবসায়িক ব্যাপারটা কি আমি জানি না, আমি কখনো এই সাংস্কৃতিক অঙ্গন নিয়ে ব্যবসা করার মানসিকতার মানুষ নই, কারণ আসলে এই সৃষ্টিশীল কাজে কখনো ব্যবসা হয় না। আমরা সবসময় যেটা করে এসেছি যে আসলে নিবেদিত হয়েই কাজ করেছি। মনে হয়েছে লিখতে পারছি, সমাজে কিছু সুযোগ আছে, কিছু মেসেজ দেওয়া বা কিছু সামাজিক অসঙ্গতি বা সেরকম কিছু ইন্ডিকেশন দেয়, আমি বরাবরই সেইভাবেই লিখেছি, কাজ করেছি, ডিরেকশন দিয়েছি, একজন প্রডিউসার হিসেবে কাজ করেছি। আর আমাদের যেটা আছে, আমরা তো দুজনই একটা প্রতিষ্ঠানে আছি, কর্মরত আছি, সেটা আর বাইরে দেশের বাইরে যখন যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সম্মানের ব্যাপারটা তো থাকেই সবসময়, ওগুলোই। আর সব কিছু মিলে আলাদাভাবে আমি ব্যবসা করব আমি এটার ভেতরে নাই, কিন্তু রুটস অডিও ভিজুয়াল আমার একটা প্রতিষ্ঠান।